বরকত হাতে বাজারের ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ চোখ গেল রাস্তার ওই পারে অনেক ভিড়। সবাই জটলা পাকিয়ে রেখেছে। সে কিছুটা কৌতূহল নিয়ে রাস্তার ওই পারে ভিড় ঠেলে গেল। গিয়ে তার চোখ কপালে। একটা মাঝবয়সী ছেলে রাস্তায় পড়ে আছে। মাথাটা আইল্যান্ডে গিয়ে ঠেকেছে। মাথা থেকে রক্ত ঝরছে। সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? এক লোক উত্তর দিল, আরে মিয়া জানেন না তো, এই ছেলে নেশা করে রাস্তায় ঘুরছিল, একটা মোটর সাইকেল এসে ধাক্কা মারছে। বরকত বলল, আপনি কিভাবে জানলেন নেশা করেছে? মাঝ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় হাত নাড়ছিল। বরকত দ্রুত ছেলেটার কাছে গেল। তার পকেট থেকে রুমাল বের করে ছেলেটার ক্ষত স্থানে চেপে ধরল, যেন রক্তপাত বন্ধ হয়। বরকত আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। অনেকে তো মোবাইলে ভিডিও করছে। বরকতের এদের এহেন কাণ্ডে লজ্জা লাগছে। আজকে মানবতা কোথায়? বরকত এক লোককে বলল, ভাই একটা সিএনজি ঠিক করে দেন। লোকটা বলল, হাসপাতালে নেবেন? আচ্ছা দাঁড়ান। বলে লোকটা একটা সিএনজি নিয়ে এলো। এরপর সবাই ধরাধরি করে ছেলেটাকে সিএনজিতে বসালো। তারপর সামনের ক্লিনিকে নিয়ে এলো। ওয়ার্ডে ডাক্তার ছিল। ডাক্তার এসে দেখে নিল, খুব একটা আঘাত পায়নি, মাথায় লেগেছে আর পায়ে। মোটর সাইকেল ধাক্কা দিচ্ছে, এজন্য বেঁচে গেছে। বাস বা ট্রাক ধাক্কা মারলে মারাই যেত। ছেলেটাকে ওয়ার্ডে রাখা হয়েছে। নামি দামি ধানমন্ডির একটা প্রাইভেট ক্লিনিকে অ্যাডমিট করিয়েছে ছেলেটাকে বরকত। লোকটা অবশ্য বারবার বলছিল এত ভালো জায়গায় না ভর্তি করাতে, কিন্তু বরকত তবুও করালো। এখানকার চিকিৎসা খুব ভালো আর ট্রাস্টেড। আর আজকে এই ছেলের জায়গায় যদি তার ভাই হতো, তবু কি সে টাকার চিন্তা করতো? মোটেও না। তখন ধার এনে হলেও ভালো জায়গায় ভর্তি করাতো। আজকে তো তার কাছে টাকাও আছে, তাই টাকা তাড়াতাড়ি পে করতে পারবে সে, কোনো সমস্যা হবে না। বরকত আজকে বেতন পেয়েছিল, সেই টাকায় ছেলেটাকে ভর্তি করালো। বরকত বেশ চিন্তায় পড়ে গেল। ডাক্তার বলেছে ছেলেটার প্রেশার অনেক লো, তাই সেন্সলেস হয়ে গেছে। সেই সাথে আঘাতও পেয়েছে। এই দুই কারণে জ্ঞান হারিয়েছে। মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে, সেই সাথে ঘুমের ইনজেকশনও পুশ করে দিয়েছে। আজকে নাকি আর ঘুম ভাঙবে না, কালকে সকাল পর্যন্ত ডোজ। বরকত ভাবল সে বাসায় চলে যাবে, কিন্তু মন সায় দিল না। তাই তো রাতটা হাসপাতালে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। এক রাত বাইরে কাটালে কিছুই হবে না। সে ক্যান্টিন থেকে খেয়ে নিল। তারপর ওয়ার্ডের রুমে এসে একটা চেয়ারে বসে পড়ল। চশমাটা পকেটে ঢুকালো। আজ রাতটা এখানে বসেই পার করে দিবে। বরকতের ইচ্ছা ছিল কেবিনে নেওয়ার, কিন্তু কেবিনের অনেক দাম। এক রাত 7,500 টাকা। বরকত ছেলেটার কাছে গেল। কি নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। আচ্ছা, ছেলেটার বাসার সবাই কি টেনশন করছে না? ওর বাবা মা ভাই বোন বা বউ কি চিন্তা করছে না? কিন্তু উপায় কি? কিভাবে ছেলেটার পরিবারের সাথে যোগাযোগ করবে সে? ছেলেটাকে তো সে চেনেও না, আগে কখনো দেখেও নি। বরকত ছেলেটার পকেট চেক করলো, যদি ফোন পাওয়া যায়, কিন্তু না, পকেটে ফোন নেই, মানিব্যাগও নেই। নিশ্চয় রাস্তায় পড়ে গেছে। তাহলে ছেলেটার জ্ঞান না ফেরা পর্যন্ত সে কিছুই করতে পারবে না। বরকত হাঁটাহাঁটি করতে লাগলো। একটা সময় সেও ডাক্তার হতে চেয়েছিল। পরীক্ষায় এম ইন লাইফ কম্পোজিশন আসলে সবসময় খুশি মনে লিখত, মাই আই মিন লাইফ ইজ বিকাম এ ডক্টর। আফটার মাই এইচএসসি এক্সামিনেশন অ্যাট ফার্স্ট আই উইল অ্যাডমিটেড মাই সেলফ ইন এ মেডিকেল কলেজ। বরকত হেসে দিল। কত সহজে তো লিখত ডাক্তার হবে। 20 মার্কের রচনায় পৃষ্ঠা ভরিয়ে তুলত। বরকত করিডোরে গেল। বিশাল বড় করিডোর। লাইটের আলো মানেই মনে হচ্ছে না এখন রাত। চারিদিকে ফকফকা আলো, সেই সাথে স্যাভলনের গন্ধ। আর স্যাভলনের গন্ধটা খুব ভালো লাগে তার। সে আরও একটু সামনে গেল। এদিকটায় লাইট জ্বালানো নেই, হয়তো বাল্ব ফিউজ হয়ে গেছে, তাই তো এদিকটায় কিছুটা অন্ধকারে ছেয়ে গেছে। সে আকাশের দিকে তাকালো। সময় পেলেই বরকত আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকালে সমস্ত ক্লান্তি পড়ে যায়, চক্ষু জোড়ায় আরাম লাগে। বিজ্ঞান বলে মাথা ব্যথা করলে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হয়, তাহলে নাকি ব্যথা কমে যায়। কথাটা সত্য। সেই পরীক্ষা করে দেখেছে, আসলে ব্যথা কমে আসে। মূলত এটা কেন হয় সে জানে না। আর্টিকেলে কারণ দেয়া ছিল, কিন্তু তাড়াহুড়োর কারণে সে বাকিটা পড়তে পারেনি।
তবে তার মনে সব সময় আমরা যেসব বস্তু দেখি সেগুলো আমাদের খুব নিকটতম বস্তু। তাই কাছের বস্তু দেখার স্নায়ু সবসময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। সেজন্য তখন দূরের আকাশ দেখলে আরাম লাগে। হয়তোবা সে এতটাও জ্ঞানী না, তাই সঠিক কারণ বের করতে পারছে না। গুগলে সার্চ দিলে কিছু একটা পাবে, কিন্তু মনে থাকে না সার্চ দেওয়ার কথা। আচ্ছা, এখন লিনাকে ফোন দিলে কেমন হয়? লিনা কেমন রিয়্যাক্ট করবে? নিশ্চয়ই বিরক্ত হবে, কারণ এখন রাত 12:30 বাজে। বরকত তবুও ফোন দিল। রিং বাজছে, একবার, দুইবার, তিনবার। তারপর ফোন ধরলো লিনা। ঘুম ঘুম গলায় বলল, হ্যালো। হ্যালো লিনা, এত রাতে কেন কল দিয়েছেন? এমনি দিলাম। এমনি এমনি কেন দিবেন? কিসের জন্য দিয়েছেন সেটা বলুন। কেমন আছো? লিনা ভড়কে গেল, সেই সাথে অনেকটা বিরক্তি নিয়ে বলে, এটা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছেন? হুম। আপনার কি মাথা খারাপ? মাথা কেন খারাপ হবে? রাত 12টার দিকে কেউ কাউকে ফোন দিয়ে যদি জিজ্ঞেস করে সে কেমন আছে, তাহলে তার সেই ব্যক্তির ওপর কেমন ধারণা তৈরি হবে বলুন তো? বরকত গলা খাকিয়ে বলে, তোমার কণ্ঠ শুনতে মন চাচ্ছিল। লিনা মনে মনে বলল, অসহ্য। বরকত ফোনের ওপাশ থেকে বলে, তুমি কি রুমে আছো? হ্যাঁ, কেন? তাইলে একটু বারান্দায় যাও। সে কি, কেন? আরে যাও তো। আচ্ছা, 1 মিনিট। আপনি কি রাস্তায় দাঁড়িয়ে আছেন নাকি? না। কেন? তুমি চাও আমি মাঝরাতে তোমার বাসার সামনে আসি? হুম। বারান্দায় এসেছ? না, আসছি। লিনা বারান্দায় আসলো। সে রাত করে বারান্দায় আসে না বললেই চলে। বরকত বলল, বারান্দায় বাতি আছে? লিনা ফোনের ওপার হতে বলে, হ্যাঁ। কেন, জ্বালাবো? না, জ্বালাবে না। এবার বরকত মৃদু গলায় বলতে লাগলো, হুমায়ূন আহমেদের একটা মহা উক্তি মনে পড়ছে, তাই বলি তোমাকে। লিনা বেশ রেগে গেল ভেতরে ভেতরে। এইসব বলার জন্য বারান্দায় এনেছে? অসহ্য। ধনবান মানুষেরা একটা বড় সত্য জানে না। সেই সত্যটা কি তোমাকে বলবো? বলো। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন ধরো জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। কথাটার মধ্যে একটা অদ্ভুত রকমের নেশা কাজ করে আমার। সেই থেকে আকাশের সাথে সখ্যতা গড়ে উঠেছে। আকাশটাকে বড্ড আপন মনে হয় আমার কেন যেন। সূর্য সে তো সন্ধ্যা নামলেই পালাবে, আর চাঁদ সে তো সারাদিন থেকেও রাতেই শুধু ধরা দেবে, তাও অমাবস্যায় চলে যাবে। কিন্তু এই বিশাল আকাশ সর্বদা আমার মাথার ওপর দাঁড়িয়ে রয়েছে। মাঝে মাঝে এসব আজগুবি চিন্তা ভাবনা করি, বুঝলে? কবি কবি ভাব। হা হা হা, হাসলে তুমি। আচ্ছা, আমি কোথায় যেন শুনেছি, যারা সৌন্দর্য চেনে তারা আকাশ দেখতে পছন্দ করে, যারা শৌখিন তারাই আকাশ দেখে। তুমি আকাশের দিকে তাকাও, দেখো একটা অন্যরকম অনুভূতি পাবে। লিনে বিরক্তি নিয়েই তাকালো। বরকত বলল, বিরক্তি নিয়ে তাকাইও না। বিরক্তি নিয়ে জগতের সবচেয়ে সুন্দর সৃষ্টির দিকে তাকালে সেটা অসুন্দর লাগবে। বিরক্ত অবস্থায় মানুষের মুগ্ধ হওয়ার ক্ষমতা লোপ পায়। আপনি কিভাবে জানলেন আমি বিরক্ত? ফোনের ওপার থেকে লিনা কিছু শুনতে পেল না। কিছু সময় পর বরকত বলে ওঠে, কহেন কবি কালিদাস, 1,00,000 তেঁতুল গাছে কয় লক্ষ পাতা? লিনা ঝটপট উত্তর দিল, 2,00,000। এবার আকাশের দিকে তাকাও। লিনা তাকালো। আসলে সে মুগ্ধ না হয়ে পারল না। রাতের আকাশটার মধ্যে কেমন আপন আপনা একটা ভাব আছে। মনে হচ্ছে এই সুবিশাল আসমান তার অপেক্ষায় বিষণ্ণ হয়েছিল। সে আশায় খুব খুশি হয়েছে। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, হয়তো ভালোবাসো না, কিন্তু আমি তোমায় অনেক বেশি ভালোবাসি। কি আশ্চর্য, লিনার আজকে এসব কথাও ভারী ভালো লাগছে। কারণ কি? আকাশটা কি তার মনের গহীনের অনুভূতিদয়কে বদলে দিচ্ছে, নাকি সে খোশ মেজাজে আছে? বরকত ফোন কেটে দিল। তারপর ছেলেটার কাছে গেল, তার পাশে চেয়ার নিয়ে বসে সারা রাত কাটিয়ে দিল। পরের দিন সকালে উঠে বরকত হাসপাতালের বাথরুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা খেতে গেল। নীরব আস্তে আস্তে চোখ খুলল। তার ঘুম ভাঙল মাত্র। ঘুম ভাঙতে শুরু হলো অসহনীয় ব্যথা। নীরবের ছটফট লাগতে শুরু করলো। সে কোনো কিছুই মনে করতে পারছে না। চোখ মেলতেই সে তার মাথার উপরে একটা সিলিং ফ্যান দ্রুত বেগে ঘুরতে দেখল। আশেপাশে তাকিয়ে দেখল অনেক মানুষের আনাগোনা।
তবে কোনো মুখই তার চেনা না। আপন কাউকে চোখ জোড়া খুঁজছে। পরক্ষণেই তার মনে পড়ল তার তো কোনো আপনজনই নেই। মস্তিষ্ক বলে, হ্যাঁ নেই তো, কেউ নেই তোমার আপন। নীরব চোখ বুজে ফেলে, তার মাথা হ্যাং হয়ে আছে। আশেপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না নীরব। সে এখন কোথায়? কালকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাঝ রাস্তায় পড়েছিল, এইটুকুই মনে আছে। আচ্ছা, সে কি মারা গেছে নাকি জীবিত আছে? হুট করে প্রচণ্ড পানির পিপাসা পেতে লাগলো। গলা শুকিয়ে গেছে, এতটাই শুকিয়ে গেছে যে ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। নীরবের মনে হচ্ছে সে এই অবস্থায় 1 ড্রাম পানি খেয়ে নিতে পারবে। হুট করে একটা হাত তার কপাল ছোঁয়ালো। সে চোখ খুলল। চোখ খুলতে একটা লোককে দেখল। চশমা পরে, একটা ঢিলেঢালা ময়লা লাগা শার্ট পরা এক লোক। নীরব আশাহত হলো। এই অবস্থাতেও সে এখানে প্রমিতিকে আশা করছিল। প্রমিতি 1 মাস কেটে যাওয়ার পরও এই নামটা তার মুখে প্রতি মিনিটে একবার হলেও আসে, কিন্তু মুখে এসেই থেমে যায়, বাইরে আর শব্দ হিসেবে বের হয় না। কি যে আছে এই নামটার মধ্যে। এখন কেমন লাগছে আপনার? নীরবের ঘোর কাটলো এই কথা শুনে। নীরব কিছুটা অস্বস্তি নিয়ে বলে, ভালো না, মাথা ব্যথা করছে, সেই সাথে পিপাসা পেয়েছে। লোকটা 1 গ্লাস পানি নীরবের সামনে দিয়ে বলে, নাও। নীরব ঢকঢক করে খেয়ে নিল। তারপর লোকটাকে প্রাণ ম্যাঙ্গো জুস দিয়ে বলে, এটাও খান। আপনার প্রেশার লো, সেই সাথে গ্লুকোজের লেভেলও। ও থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলার কিছু নেই। আমি বরকত আলী মণ্ডল, একটা হাই স্কুলের ম্যাথ টিচার। কালকে আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছিলেন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি করে যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি বুঝতে পারছি না, কিন্তু আমাকে না বাঁচালেই পারতেন। অসুস্থ ছেলেটার মুখে এ কথা শুনে বরকত বিস্মিত হলো। সে চশমা ঠিক করে বলে, কি বলছেন এসব? জি, আমার আর বাঁচার ইচ্ছা নেই। বাই এনি চান্স আপনি কি সুইসাইড অ্যাটেম্প করতে চাচ্ছিলেন? নীরব শব্দ করে হেসে বলে, না, তবে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছি, তার বাঁচতে ইচ্ছে করে না। বরকত বলে, আমি জানি না আপনার জীবনে কি হয়েছে বা কতটা কষ্ট পেয়েছেন, সেটা সম্পর্কে আমার ন্যূনতম ধারণা নেই। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, জীবন থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা সমাধান না, লড়াই করতে হয়। কার জন্য লড়ব? নিজের কাছের জনদের জন্য। তাদেরই তো অভাব, বড্ড অভাব একটা আপন চেহারার, একটা ভালোবাসার হাতের। বরকত একটা নিঃশ্বাস নিয়ে বলল, আপনজন কিছুটা বৃষ্টির ফোঁটার মতন। যদি হাত বাড়িয়ে ধরতে পারো তবে তোমার হাতে এসে পড়বে, আর হাত না বাড়িয়ে শুধু চেয়ে চেয়ে দেখলে নিচে পড়ে যাবে, তখন আর নাগাল পাবে না। নীরব খুব মনোযোগ দিয়ে কথাটা শুনল। আসলে কথাটার মর্ম অনেক ডিপ। এই ময়লা শার্ট গায়ে দেয়া লোকটা এত সুন্দর করে তাকে একটা গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দিল। তার কথাটা বেশ মনে ধরল। বরকত বলল, জীবন কখনো কখনো আমাদের পরীক্ষা নেয়, এক কথায় হাফ ইয়ারলি বা ফাইনাল এক্সাম। আমরা যদি পাশ করতে পারি তবে পরের শ্রেণীতে উত্তীর্ণ হব, আর না হলে ফেল করব। বিশেষ বিবেচনায় উত্তীর্ণ করা যাবে না। বরকত হেসে বলে, যাবে? যাবে না কেন? লাইফ অলওয়েজ গিভ সেকেন্ড চান্স টু অল। নীরব হালকা হেসে বলল, আপনাকে ক্লান্ত লাগছে, রাতে ঘুম হয়নি। কেন? চেয়ারে বসে ঘুম আসেনি। চেয়ারে কেন ঘুমিয়েছেন? এখানে রোগীর সাথে আসা মানুষদের শোয়ার ব্যবস্থা নেই। আপনি কালকে এখানে ছিলেন আমার সাথে? বড় অবাক হয়ে। নীরব নির্বাক হয়ে গেল। কিছু বলার ভাষা পাচ্ছে না সে। একটা অচেনা মানুষ নিঃস্বার্থভাবে তার জন্য একটা রাত হাসপাতালে কাটিয়ে দিল। সে জানে হাসপাতালে রোগীর চেয়ে রোগীর সাথে আসা স্বজনদের কষ্ট বেশি হয়, আর এই চশমা পরা লোকটা তার জন্য এত কিছু করলো। ডাক্তারকে ডাক দিয়ে আনি, উনি বলছে আপনার ঘুম ভাঙলে ওনাকে ডাকতে। বরকত উঠে দাঁড়ালো এবং বলল, আপনার নামটা তো জানা হলো না। নীরব। ও। বরকত উঠে ডাক্তারকে ডাকতে গেল। কিছুক্ষণ পর ডাক্তার সাথে নিয়েই আসলো। ডাক্তারের সাথে নার্সও ছিল। নার্সটা বলল, আপনার ভাইয়ের ঘুম ভাঙছে? হ্যাঁ। নীরব অবাক হলো, কে কার ভাই? ডাক্তার চেক আপ করে বলে, বিকেলে বাসা নিয়ে যাবেন, সমস্যা নেই। বরকত বলে, জি ধন্যবাদ। ডাক্তারটা বলে, তা কোনো সমস্যা হলে ফোন দিবেন বা এখানে আসবেন, মেজর কিছু না, তাই চিন্তার কিছু নেই। ডাক্তার যেতেই বরকত বলে, আসলে এখানে ওরা বারবার বলছিল আমি আপনার কে হই।
তো আমি বলেছি আমি আপনার বড় ভাই হই। আসলে রিলেটিভ না হলে সমস্যা করে। ভর্তি নিতে চায় না। এমনি অ্যাক্সিডেন্ট কেস ছিল। রিলেটিভ বলায় আর পুলিশ কেস করতে হয়নি। নীরব কি যেন ভেবে বলল, আচ্ছা, শিক্ষকরা ভালো মানুষ হয় নাকি ভালো মানুষেরা শিক্ষক হয়? বরকত বেশ খানিকটা ভেবে বলে, উত্তরটা জানা নেই। তারা অনেকক্ষণ কথা বলে। বরকত শুধু জুম্মার নামাজ পড়তে গিয়েছিল, বাকিটা সময় নীরবের সাথেই ছিল। দিনটা শুক্রবার ছিল। জুম্মার নামাজের পর আসার পথে খাবার আনে বরকত। দুইজন একই সাথে খেয়ে নীরবকে নিয়ে রওনা দেয় বরকত। নীরবের বাসায় এসে একটা চাবির মিস্ত্রি ডেকে বাসার গেট খোলানো হয়। তারপর নীরব বাসায় ঢুকলো। বরকতও ঢুকলো। বাসায় এসে নীরবকে বসায় বরকত। তারপর বলে, আমি খুব একটা ধনী না, তাই বেশি কিছু দিতে পারলাম না। এই ব্যাগটায় কিছু ফলমূল, জুস, পাউরুটি, বিস্কুট আছে, আর আজকের রাতের খাবারটাও আছে, আর ডাক্তারদের দেয়া মেডিসিন আছে, আপনি সময় মতো খেয়ে নেবেন। আমি আসি তাহলে। নীরব বলল, আর একটু বসুন। না না, বাসায় এক ছাত্র আসবে, একটা বিষয় সম্পর্কে ঠিকভাবে বুঝতে পারেনি, তাই ওকে এক্সট্রা সময় দিয়েছি। ও, তাহলে আবার আসবেন? অবশ্যই। আচ্ছা, আপনার কোনো কার্ড আছে? বরকত তার কার্ড বের করে দিল এবং সালাম দিয়ে নীরবের বাসা ছাড়ল। নীরব কার্ডটা দেখলো, বড় অক্ষরে লেখা অ্যাসিস্ট্যান্ট টিচার। সে দ্রুত বারান্দায় গেল শেষবারের মতো এই ভালো লোকটাকে দেখার জন্য। বরকত গেট থেকে বের হয়ে হনহন করে হাঁটা দিল। ছেলেটাকে ছাটে আসতে বলেছে, এখন 5:30 বাজে। দ্রুত বাসায় পৌঁছাতে হবে তাকে। নীরব ঢিলেঢালা শার্ট পরা লোকটাকে দেখছে আর মনে মনে বলল, আপনি অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেলেন। আসলে আপনি একজন আইডল টিচার। সত্যি আপনজন বৃষ্টির ফোঁটার মতো হয়, হাত বাড়িয়ে ধরতে হয়। হাত না বাড়িয়ে হাত গুটিয়ে বসে থাকলে তা পড়ে যাবেই। ভালোবাসা আদায় করে নিতে হয়। নীরবের মুখে হাসি ফুটল। সে তার ফোন খুঁজল, পরে মনে পড়ল হারিয়ে ফেলেছে। তার ড্রয়ারে সবসময় একটা এক্সট্রা ফোন থাকে। সেটা রুমে গিয়ে বের করে কি যেন করলো। তারপর তৃপ্তিময় একটা হাসি হাসলো। এখন কেবল কালকের অপেক্ষায় সে প্রহর গুনতে লাগলো। বাহির থেকে কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙল প্রমিতির। সে আস্তে করে উঠে বসে চারপাশে দেখতে লাগে। প্রথমে চোখ যায় বিছানার ডান সাইডে, ডান সাইডটা ফাঁকা। তার বুকটা স্যাঁত করে উঠল। পরক্ষণে মনে পড়ল আজ থেকে 1 মাস আগে থেকেই সে বিছানায় একা ঘুমায়। শুধু কয়েকদিন মাত্র তার সাথে কেউ একজন ঘুমাতো। সেই কয়েকদিনের অভ্যাসটাই রয়ে গেছে। এখনও সে প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানার ফাঁকা জায়গাটা দেখে নেয়। প্রমিতি একটা দীর্ঘশ্বাস ফেলল। এখনও কিশোর পিছু টান। কিসের মায়া তাকে টানছে? আদৌ কি সে তাকে ভালোবাসতে পেরেছিল, কিংবা সে প্রমিতিকে ভালোবাসত প্রকৃতিপক্ষে? কে জানে। আর কার কাছেই বা উত্তর পাবে এসবের? প্রমিতি কোনো কিছুরই উত্তরের আশা করে না। সে উঠে দাঁড়ালো, কলেজে যেতে হবে। প্রমিতি বিছানা ছেড়ে বাথরুমে গেল। তারপর ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে রুমের পর্দা সরালো। বারান্দার গেট খুলতে পাখিটা মা মা করে চিল্লাতে লাগলো। প্রমিতি মৃদু হেসে পাখিটার কাছে গেল এবং তাকে খাবার দিয়ে নিজের রুম থেকে বের হলো। তাকেও ব্রেকফাস্ট করতে হবে। সে রান্নাঘরে গেল। ফ্রিজ থেকে নাগেটস বের করলো এবং ব্রেড বের করে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিল। এবার দুধ গরম করতে দিল। সে ছোটবেলা থেকেই সকালের ব্রেকফাস্টে 1 গ্লাস দুধ খায়। স্যান্ডউইচ মেকার জানান দিল স্যান্ডউইচ তৈরি। সে স্যান্ডউইচ বের করে নাগেটস ভাজতে দিল। তারপর নাগেটস দিয়ে স্যান্ডউইচটা খেয়ে নিল, সেই সাথে দুধও। তারপর রেডি হয়ে নিল এবং মায়ের কাছে গেল। তার মা তাকে দেখে বলে, যাচ্ছিস কলেজ? আচ্ছা, আসবি কখন? 3টায়। ঠিক আছে, যা, আল্লাহ হাফেজ। প্রমিতি বাসা থেকে বের হতে ড্রাইভার গাড়ি বের করলো। এই ড্রাইভারও নীরবের ঠিক করা। প্রমিতি গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলতে লাগলো। প্রমিতির চোখ বুঝল, চোখ জুড়ে ক্লান্তির ছাপ। কালকে রাতেও ঘুম আসেনি তার। 4টায় ঘুমিয়েছে। এই 1 মাস তার রাতে ঠিকমতো ঘুম ধরে না। ঘুম আসতে আসতে রাত পার। প্রমিতি কলেজে ঢুকে সোজা ক্লাসরুমে গিয়ে বসলো। তারপর হেড ডাউন দিল বেঞ্চে বসে। এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে যাবে। এমন সময় কেউ তার মাথায় টোকা দিল। সে মাথা উঁচিয়ে দেখে তার ফ্রেন্ড রিন্তি। সে রিন্তিকে বলে, ডোন্ট ডিস্টার্ব। হোয়াই বেবি? টায়ার্ড আমি। কেন রে? স্বামী সংসার সামলায় আসছিস যে টায়ার্ড থাকবি? প্রমিতির মুখটা কালো হয়ে গেল। পরক্ষণে রিন্তি বলে ওঠে, সরি রে দোস্ত,
ভুলে বলে ফেলেছি। আসলে তোর মুড ঠিক করার জন্য বলতে ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড, ডোন্ট বি সরি। আচ্ছা বাদ দে, টিফিনে কি আনছিস? টাকা ধ্যাৎ, এই ক্যান্টিনের খাবার খাবি? আমি আজকে বিরিয়ানি আনছি, তোদের জন্য আলাদা বক্সে আনছি। ভালো। এখন কি ক্লাস রে? গাজী স্যারের। ও হ্যাঁ, ফিজিক্স ক্লাস। স্যার তো 3 দিন ধরে আসে না, তো ক্লাসে হয় না। না হয়নি, ভালো হয়েছে, বাইছি আমি। এত ফালতু পড়াই, উফ, বোরিং জাস্ট। প্রমিতি কিছু বলল না। আসলে ফিজিক্স স্যারের পড়া সে বোঝে না, তারপরও গ্যাপ গেছে। কী যে হবে এবার সে নিজেও জানে না। প্রমিতির খুব কান্না পাচ্ছে। সে বরাবরই ভালো স্টুডেন্টই ছিল, লো লেভেলে স্টার করেছে, সব সাবজেক্টে A+ ছিল, কিন্তু এবার প্রিপারেশন খুব খারাপ। ফেল করলেও করতে পারে, বিশেষ করে ফিজিক্সে। সে এমনি এই সাবজেক্টে দুর্বল, তার উপর গ্যাপ হয়, সব ভুলতে বসেছে। 1 মাস পর এক্সাম, বাসায় পড়ায় মন বসে না, এক্সট্রা টিউটরও রাখেনি। প্রথম ক্লাসের 25 মিনিট পার হলেও গাজী স্যার এলেন না। অন্য স্টুডেন্টরা এতে খুব খুশি, গল্প গুজব করে কাটাচ্ছে, কিন্তু প্রমিতি ভিতরে ভিতরে খুব অস্থির হচ্ছে। আজকে যদি স্যার না আসে তাহলে আর 1 সপ্তাহ পর আবার ক্লাস। এই 1 সপ্তাহে ফিজিক্স না পড়লে সে অনেক পিছিয়ে যাবে, এমনিই পিছিয়ে আছে। প্রমিতি খুব টেনশনে পড়ে গেল। তার জীবনে আর কিছুই নেই, না আছে রং আর না আনন্দ। সুখটাকে সে নিজের হাত দিয়ে মাটি চাপা দিয়ে ফেলে এসেছে। তবে এই সিদ্ধান্তে সে একবারও পস্তায়নি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে সে। তার জীবনে কোনো কিছুই অবশিষ্ট নেই, কেবল কেরিয়ারটাই আছে, যেটা তার হাতে আছে, যেটাকে সে ব্রাইট করতে পারবে। কিন্তু এখন মনে হচ্ছে এই কেরিয়ার নামক সোনার হরিণটাও হারিয়ে ফেলবে, কারণ ইংলিশ মিডিয়ামে A লেভেলের রেজাল্টের গুরুত্ব অনেক। এখানে ভালো না করলে সে কোনো ভালো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে না। প্রমিতি তার ফিউচার নিয়ে খুব চিন্তিত। এখন এক্সট্রা টিউটর রাখা যাবে না, এক্সট্রা টিউটর বাসায় এসে পড়ালে অনেক টাকা নিবে। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। ঘন্টা পড়ে গেল, এখন ম্যাথ ক্লাস। প্রমিতির কান্না পাচ্ছে, কার কাছে সাহায্য নিবে? সাহায্য চাইলে সবাই শীট ধরিয়ে দেয়, কিন্তু শীট পড়ে লাভটা কি যদি বেসিকে না বলছে। ম্যাথ ক্লাসও শেষ হলো, ক্লাসে মনোযোগ দিল, অনেক কিছুতে আটকে যাচ্ছে সে। টিফিন পিরিয়ডে প্রমিতি ক্যান্টিনে গেল, নাস্তা করে এসেছে, তাও হালকা কিছু খাবে সে। তার সাথে রিন্তিও এসেছে। প্রমিতি একটা কোক কিনলো আর পেস্ট্রি, তারপর ক্লাসের দিকে আগালো। ক্লাসে গিয়ে তার সিটে বসবে এমন সময় গোপাল, তাদের ক্লাসের ফার্স্ট বয়সে বলে, এই প্রমিতি। প্রমিতি উদাসীন গলায় বলে, কি? 1 ঢোক কোক খাবো? প্রমিতি হেসে কোকের বোতলটা এগিয়ে দিল। এই ছেলেটা সবার চেয়ে ভিন্ন, এত বড় একটা কলেজের ফার্স্ট বয়, অথচ কোনো অহংকার নেই এর মাঝে। সবার সাথে গিয়ে কথা বলে, এমনকি লাস্ট বয়ের সাথেও ওর মিল আছে। গোপাল কোক খেয়ে বলল, থ্যাঙ্কস, ফাস্টফুড খেলাম তো, তাই কোক খেতে ইচ্ছে করছিল। ওয়েলকাম। আচ্ছা আমি যাই। প্রমিতি ব্যতিব্যস্ত হয়ে বলে, আচ্ছা শোন, বল। ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দিবে, সেই সাথে রিলেটিভিটি। রিলেটিভিটি? ওটা তো আমি নিজেই কিছু বুঝি না, বাসার স্যার এখনও ধরেনি, আর আমি গাজী স্যারকে ফলো করি না। স্যার পড়ানো শুরু করলে আমি তোমাকে বোঝানোর ট্রাই করব। ওকে। প্রমিতি গোমরা মুখে ক্লাস শেষ করে বাসার পথে যাত্রা শুরু করলো। রিন্তি তার পিছনে এসে বলে, আরে এখনই যাবি? গ্যালারিতে বস, গল্প করি। মাত্র তো ছুটি হইল। না রে, আমি বাসায় যাব, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, বাই, সি ইউ টুমোরো। নীরব তার চেয়ারে বসে জানলার দিকে বিষণ্ণ মনে চেয়ে আছে। আজকেও চোখ খসখস করছে। সে ঠিক করলো ডাক্তারকে কল দিবে, যেমন ভাবে তেমন কাজ। সে কল লাগালো আই স্পেশালিস্ট জয়নুল আবেদিনকে। তিনি রিসিভ করলেন। নীরব তার সমস্যার কথা বলতেই উনি অভয় দিয়ে, আরে এটা কোনো ব্যাপার না, হয়তো চোখে ময়লা জমা হয়েছে তো এমন করছে। আমি একটা আই ড্রপের নাম লিখে দিচ্ছি, ওইটা 2বার দিয়েন, তাইলে চোখ পরিষ্কার থাকবে, আর যখনই খসখসাবে তখন দিবেন। আচ্ছা বলে ফোন কাটলো নীরব। কিছুক্ষণ পর ফোনে টেক্সট আসলো, ডাক্তার মেডিসিনের নাম মেসেজ করে পাঠিয়েছে। নীরব নামটা ছোট কাগজে লিখে নিয়ে পিয়নকে ডাক দিল এবং সেই মেডিসিনটা কিনে আনতে বলল। এরপর একটা ফাইল বের করলো, কিন্তু কাজে মন নেই তার। সে ফাইল অফ করে ফোন হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করলো।
আচ্ছা, প্রমিতিরও তো ফেসবুক আছে, তার আইডি ঘুরে আসলে কেমন হয়? নীরব প্রমিতির নাম সার্চ দিতে আইডি পেয়ে গেল। প্রমিতির আইডিতে ঢুকে তার চোখ কপালে। এত লাইক অ্যান্ড কমেন্টস কেন? মনে মনে প্রশ্ন করলো নীরব। প্রতিটা ছবিতে 14 থেকে 15 লাইক। নীরব ছবিগুলো দেখতে লাগলো। লাস্ট পোস্ট 3 মাসের আগের, উপরের লোকেশন দেওয়া ক্যাফে ইডেন। ছবিটা অনেক বেশি সুন্দর। নীরব আবারও মুগ্ধ হলো। এমন সময় কেউ নক করলো। নীরব আসতে বলল। লিনা ভিতরে ঢুকে বলেন, স্যার আপনি কি সিক? না, এখন ঠিক আছি। কেন? ব্যথা কিভাবে পেয়েছিলেন? অ্যাক্সিডেন্ট করেছিলাম। কথাটা শোনা মাত্র লিনার বুক কেঁপে উঠল। সে হন্তদন্ত হয়ে বলে, তারপর? তারপর এক লোক, খুব ভালো একটা মানুষ, এসে আমাকে সাহায্য করেছেন। জানো, লোকটা এত ভালো মনের ছিল। এমন মানুষও পৃথিবীতে আছে। আমাকে হাসপাতালে উনি অ্যাডমিট করে দিয়েছিলেন। লিনা মনে মনে লোকটাকে অনেক ধন্যবাদ দিল এবং বলল, আল্লাহ স্যারকে যেই লোকটা বাঁচিয়েছে তাকে আজীবন সুখে রাখিও। নীরব ফোনটা রেখে বলে, আচ্ছা লিনা, তোমার বাসার অ্যাড্রেস দাও, একদিন যাব। লিনা যেন নিজের কানকে শুনতে ভুল করল। সে বিশ্বাস করতে পারছে না স্যার তার বাসায় যাবে। কি হলো, অ্যাড্রেস দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। লিনা অ্যাড্রেস লিখে দিল। নীরব বলল, আচ্ছা তুমি কাজে যাও। জি স্যার। লিনা চলে গেল। নীরব উঠে দাঁড়ালো। আজকে জামিলের সাথে কথা হয়েছে, আর 5 দিন পর জামিল নিউ ইয়র্ক থেকে ঢাকা আসবে। নীরব হালকা হেসে বলে, বি রেডি জামিল, দেখো তোমার কি হাল করি। এরপর বের হলো কেবিন থেকে। আজকে সে অফিসের কর্মচারীদের কেবিনে কেবিনে গিয়ে ভিজিট করবে। প্রথমেই গেল ম্যানেজারের কাছে। ম্যানেজার সাহেব নীরবকে দেখে ভয় পেয়ে গেল। স্যার সাধারণত আসে না কারো কেবিনে, আজকে কি হলো? নীরব ম্যানেজারের রুমে ঢুকে বলে, ভালো আছেন? জি স্যার। বাসায় সবাই ভালো? হ্যাঁ। আপনার জানি কয় মেয়ে? 1 মেয়ে 1 ছেলে। কোন ক্লাসে পড়ে? মেয়ে এবার 2তে আর ছেলে 5-এ। দুইজনই তো ছোট তাহলে। হ্যাঁ। একদিন অফিসে নিয়ে আসবেন, ঘুরে যাবে। আচ্ছা স্যার। আমি ভাবছি আপনাদের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করব। কেমন হবে তাহলে? খুব ভালো স্যার। নীরব উঠে দাঁড়িয়ে বলে, এদিকটার কথা ওদিকে লাগানো মেয়েদের স্বভাব, এই স্বভাব কমান। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল ম্যানেজারের জন্য। বেচারা এমনি নিবিড়কে সমীহ করে চলে। নীরব ঠিক করলো আজকে একটু দ্রুত বাসায় যাবে। যেমন ভাবা তেমন কাজ। রওনা হলো সে। রাস্তায় জব্বরকে বলল, জব্বর ভাই। জি স্যার। আপনার দেশের বাড়ি কই? স্যার চাঁদপুর। চাঁদপুরের মানুষ এত ভালো হয় তাই না? জি স্যার। শোনেন, কোনো দিন যা শোনেননি বা দেখেননি তা বলবেন না, আল্লাহ পাক পাপ দেয়। জব্বর ঢোক গিলে বলে, জি স্যার। মিশা কথা কবু বলবে না। এই জব্বর ড্রাইভার, এই জব্বরের জিহ্বা দিয়ে কোনোদিন মিশা কথা বাইর হবে না। গুড। মিশা কথা বের হলে স্যার আমার গালে একটা চর বসিয়ে দিবেন। নীরব কিছু বলল না। বাসায় এসে খাওয়া দাওয়া করে নীরব বই খাতা নিয়ে বসল। অনেকদিন পর পড়ালেখা করছে সে। বেশ মজাই পাচ্ছে সে। কত সহজ এই পড়াগুলো, অথচ সে আগে এগুলো পড়তেই কাহিল হচ্ছে। তো নীরব বেশ চিন্তায় পড়ে গেল। হুট করে একটা স্টেপ নিয়ে বসলো, কিন্তু সফল হতে পারবে তো? নিজের উপর ভরসা করতে পারছে না। নীরব মনে মনে বলল, যা হবে ভালোই হবে, আর হুট করে করা কাজগুলোই সফল হয়। কালকে তার জন্য অনেক বড় একটা দিন। আচমকা কেউ একজন পেছন থেকে প্রমিতির ইউনিফর্মের চেন সম্পূর্ণটা একটানে খুলে দিল। প্রমিতির এক দণ্ড লাগলো সব বুঝতে। ইউনিফর্মের চেইন খোলার ফলে সম্পূর্ণ পিঠ দেখা যেতে লাগলো। প্রমিতি কি করবে বুঝে উঠতে পারছিল না। আর এদিকে সমান তালে মুষলধারের বৃষ্টির ফোঁটা তার শরীর ভিজিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে সাদা ইউনিফর্মটা ভিজে যাচ্ছে। এখন নগ্ন পিঠটা সম্পূর্ণ বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। প্রমিতি খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। দূর দূরান্তে কোনো মানুষ নেই। কি করবে ভেবে না পেয়ে প্রমিতি সামনে আগাতে লাগলো। এমন সময় কেউ তার পেটে হাত রাখল। কারো একজনের ছোঁয়া পেতেই প্রমিতি ভয় কেঁপে উঠল। সেই হাত ধীরে ধীরে পেটের নাভির দিকে অগ্রসর করল। প্রমিতি পিছনে ফিরল। এ আর কেউ না, রোহান। প্রমিতির ভেজা শরীরের দিকে ক্ষুধার্ত কুকুরের মতো হা করে চেয়ে আছে। প্রমিতি এক ঝটকায় জোর করে রোহানের হাত তার পেট থেকে সরালো। এতক্ষণে তো প্রমিতির মেজাজ খারাপ হওয়ার উপক্রম। সে রাগী গলায় বলল, তোমার সাহস তো কম না, আমাকে টাচ করো। পেছন থেকে রোহানের ফ্রেন্ড সৌরভ বলে ওঠে, দোষ ছেড়ে দে, ওর আশিক জানলে আস্ত রাখবে না।
রোহান বাঁকা হেসে প্রমিতির হাত শক্ত করে ধরে বলে, ইস ছাড়বো, বোকা নাকি আমি? যা শরীর বলে প্রমিতি সারা শরীরে একবার লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে দেখে নেয়, যেন এখনই গিলে খাবে। সে বাজে দৃষ্টি নিয়ে বলে, যা ফিগার, উফ, এখন ওকে ছেড়ে দিলে রাতে কি আর ঘুম হবে? ওকে কি আর ছাড়া যায়? বলে হু হু করে শয়তানি হাসি দিল। প্রমিতি কেঁদে কেঁদে নিজের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা চালাতে লাগলো। রোহান প্রমিতিকে টেনে হ্যাঁচড়ে একটা ফাঁকা নির্জন গলিতে নিয়ে যেতে লাগলো। এমনিতে মুষলধারে বৃষ্টি, তার উপর এমন ফাঁকা চিপা গলিতে কেউ আসে না। প্রমিতি খারাপ কিছুর আভাস পেল, কেননা এরকমই এক পরিস্থিতিতে সে এর আগেও একবার পড়েছিল এবং পরিণতি খুবই ভয়াবহ ছিল। প্রমিতি কান্না করতে করতে বলে, প্লিজ আমার কোনো ক্ষতি করো না, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমাদের বোনের মতো। এ কথা শোনা মাত্র রোহানের আরেক বন্ধু ইশতিয়াক বলে ওঠে, বলো কি, ও নাকি আমার বোনের মতো? আহা হা হা। বলি, ফুলটুসি, সবাই যদি বোন হয় তাহলে রাত কার সাথে কাটাবো? প্রমিতির চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। নিশ্চয়ই এইসব কিছু সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে সবটা বুঝতে একটু পেছনের দিকে যেতে হবে। নিত্যদিনের মতো আজও প্রমিতি সকালে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হলো, কিন্তু বিপত্তি ঘটল যখন দেখলো ড্রাইভার আজকে সকালে ডিউটিতে আসেনি। তার নাকি জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না। তার কি করা, প্রমিতি কলেজে যাওয়ার জন্য গাড়ি ছাড়ে বের হলো, কিন্তু ভাগ্য খারাপ। যেটা হওয়ার আর কি সেটাই হলো। হুট করেই বৃষ্টি চলে আসলো, অথচ কিছুক্ষণ আগে রোদ ছিল। বৃষ্টি আসলো তো আসলে এমন জোরে আসলো যে চারপাশ মুহূর্তের মধ্যে খালি হতে লাগলো। আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে, তার জন্য প্রমিতি ভাবলো হেঁটে যাবে। যেইভাবে সেই কাজ। সে ধীরে পায়ে হাঁটতে লাগলো, দ্রুত পৌঁছানোর জন্য শর্টকাট নিল। এই শর্টকাট নেওয়ার জন্য তার কাল হয়ে দাঁড়ালো। হঠাৎ কোথা থেকে রোহান আর তার 4-5টা ফ্রেন্ড নিয়ে প্রমিতিকে আক্রমণ করলো। ইশতিয়াক প্রমিতিকে টেনে হেঁচড়ে গলির শেষ মাথায় আনলো। প্রমিতি ভয়ে কাঁপছে আর ছেড়ে দেওয়ার জন্য আকুতি করছে, কিন্তু ওই পশুগুলো প্রমিতির কথা কানে যাচ্ছে না। তার খুব ভয় হচ্ছে সে কি নিজের সম্মান বাঁচাতে পারবে? এখানে কেউ কি নেই যে তাকে সাহায্য করবে, হেল্প করবে? রোহান ধীরে ধীরে এগোতে লাগলো প্রমিতির দিকে। যেই না ছুট লাগাবে প্রমিতি, তখনই সে প্রমিতির হাত মুচড়ে ধরে। ব্যথায় সে কেঁদে দেয়। রোহান তার দিকে বাঁকিয়ে তাকে নিজের কাছে আনে এবং বলে, আজকে তোর এমন অবস্থা করব না, আয়নায় চেহারা দেখেও ভয় পাবি। আর তোরে আশিককে বলবি আমার সাথে লড়তে আসা মানে আগুনে ঝাঁপ দেওয়া। হারামি আমাকে পিটায় মাইরা ফেলাইতে ধরছিল, তখন কিছু করতে পারিনি, কিন্তু এখন তোর অবস্থায় খারাপ করব। প্রমিতি কেঁপে ওঠে, নিজেকে ছাড়ানোর হাজার চেষ্টা করতে লাগে। প্রমিতির চারপাশে বারবার তাকাচ্ছে, কিন্তু না, কেউ নেই। চারপাশে ধুধু ফাঁকা এবং বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানিতে প্রমিতির সারা শরীর ভিজে গেছে, তার গলা শুকিয়ে আসছে। তার কেমন জানি লাগতে লাগলো, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে এখনই। আজকে যদি তার সাথে খারাপ কিছু হয়ে যায় তবে কি হবে? নিজেকে এত অসহায় লাগছে, যদিও সে এমনিতেই বড্ড লাজুক আর দুর্বল। কোথা থেকে যেন ইশতিয়াক এসে প্রমিতির পায়ে একটা লাথি মেরে তার বুক থেকে ক্রস বেল্টটা সরানোর চেষ্টা করে, আর রোহান প্রমিতির হাত দুটো ধরে রাখে। প্রমিতি নিজেকে ছাড়ানো আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, সে সমানে কেঁদেই যাচ্ছে আর কান্না করছে। প্রমিতি এরই মাঝে ঠিক করে নেয়, যদি আজকে তার সাথে কিছু হয় তবে সে সুইসাইড করে বসবে। এমন সময় রোহানের বন্ধুরা বলতে লাগে, মামা একাই খাবি, আমাদের ভাগ দিবি না? রোহান নোংরাভাবে হেসে বলে, আগে নিজের সুখ নেই, তারপর এক এক করে তোদের সিরিয়াল। কি বলো ময়না পাখি? প্রমিতি কাঁদছিল আর আল্লাহকে স্মরণ করছে, আর মনে মনে বলছে, সে যেন আমার কোনো ক্ষতি করতে না পারে। আমার কিছু হলে আমার মা সমাজে মুখ দেখাতে পারবে না। কিন্তু রোহানের এই নোংরা কথাটা শুনে সে থমকে যায় এবং কান্না মিশ্রিত কণ্ঠে বলে, রোহান, তুমি না আমাকে ভালোবাসো? রোহান হো হো করে হেসে বলে, মেয়ে বলে কি আমি নাকি ওরে ভালোবাসি, হা হা হা। শোন প্রমিতি, এই রোহান কেবল টাকা আর মেয়েদের শরীর ভালোবাসে, বুঝলি? তোর টাকা ছিল, এই জন্য তোরে ভালোবাসতাম। এখন তোর টাকা নেই, তোরে ভালোবাসি না। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? যেন প্রমিতি, তোর এত বড় ক্ষতি করার ইচ্ছা আমার মোটেও ছিল না, কিন্তু তোমার জান এমন নীরব। ও যদি আমাকে না পিটাইতো তাহলে আজকে তোমাকে এই দিন দেখতে হতো না। প্রমিতি কেঁদে দিল আর বলল, ক্ষতি করবে তুমি আমার? রোহান আর ইশতিয়াক হাসতে হাসতে বলে, বোঝে না বুঝি,
আজকে আমরা তোমার 5 জন এমন অবস্থা করব যে তোমার আশিক তোমাকে দেখে কেঁপে উঠবে, ওর আত্মা কাঁইপা উঠব। এদিকে ইশতিয়াক কোনো দিকে কান না দিয়ে প্রমিতির ক্রসবেল খুলতে ধরল, আর রোহান প্রমিতির হাত বাঁধে দিল। সেই সাথে রোহান নিজের শার্টটা খুলে মাটিতে ফেলে দিল, তারপর প্রমিতির দিকে এগিয়ে যায়। প্রমিতি তার বাঁধা হাত খোলার চেষ্টা করে আর কাঁদতে থাকে, সেই সাথে চিল্লাতে থাকে। ইশতিয়াক বলে, চিল্লায় লাভ নেই, এলাকা আমাদের কেউ শুনবে না, আজকে মজা লুটব রে রোহান। রোহান সায় দিল। ইশতিয়াক বলে, অপেক্ষা করছিস কেন, শুরু কর, আর তোর সইছে না আমার। এ কথা রোহানের মধ্যে টনিকের মতো কাজ করলো। প্রমিতির অনেক কাছে গেল রোহান, প্রমিতি ভয়ে চোখ বন্ধ করে নেয়। যেই না রোহান প্রমিতির ইউনিফর্মটা খুলতে যাবে, অমনি কেউ একজন তার হাত ধরে ফেলে। তারপর রোহানের হাত সম্পূর্ণ বাঁকিয়ে পিছনে আনে এবং দাঁতে দাঁত চেপে বলে, আমার জানের গায়ে হাত দেওয়ার সাহস পাস কিভাবে? এ কথা শুনে প্রমিতির চোখ মেলল, নিজের আনমনে বলে ওঠে, নীরব। নীরবকে দেখে সে স্বস্তি পেল। এখন আর তার কোনো চিন্তা নেই, এখন তাকে এই জানোয়ারগুলো কিছুই করতে পারবে না। এমনটাই ভাবনা আসলো প্রমিতির মাথায়। নীরবকে দেখে তার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। নীরব সমান তালে রোহানকে আর ইশতিয়াককে পেটাচ্ছে, তার কোনো দিকে হুঁশ নেই। নীরবের চোখ থেকে আগুন বের হচ্ছে যেন। প্রমিতি এতক্ষণ ইশতিয়াক আর রোহানকে ভয় পাচ্ছিল, এখন নীরবকে দেখে ভয় পেতে লাগলো। রোহানকে যেভাবে পেটাচ্ছে না জানি কখন মেরেই ফেলে নীরব রোহানকে। রোহান আর ইশতিয়াকের বন্ধুরা এসে থামাতে গেলে তাদেরও একই দশা করলো নীরব। প্রমিতি অনেক টেনশনে পড়ে গেল, এইভাবে ওদের মারতে থাকলে ওরা নিশ্চয়ই মারাই যাবে, পরে আবার নীরবের ঝামেলা হবে। নীরবকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, না তাহলে তার কী হবে? তাই সে দ্রুত নীরবের কাছে গিয়ে ওকে থামানোর চেষ্টা করলো। নীরব চোখ গরম করে প্রমিতির দিকে তাকালো, সে ভয় ঢোক গিলল। নীরবের চাহনি দেখে প্রমিতি বুঝলো যে নীরব অনেক বেশি রেগে আছে, এখন সে কিছু বললে সেও মার খাবে। তাই মনে মনে বলে, কুকুরের কাছ থেকে ডিরেক্ট বাঘের কাছে এসে পড়লাম। মিনিট 10 আরও মারার পর নীরব ক্লান্ত হয়ে পড়ে, আর এদিকে রোহান ইশতিয়াকের অবস্থা নাজেহাল। রোহানের অবস্থা বেশি খারাপ, সে মেঝেতে পড়ে গঙ্গাচ্ছে। নীরব হুঙ্কার দিয়ে বলে, আর কোনো দিন আমার কলিজায় হাত দিবি? নীরবের কথা শুনে প্রমিতি অবাক হয়ে গেল, তার চোখে পানি চড়ে এলো। সে এখন ওর কলিজা? নীরব হুট করে তাকে কোলে তুলে নিল। প্রমিতি নীরবের কোলে উঠে লাফালাফি করা শুরু করে দিল। নীরব বিরক্তি হয়ে প্রমিতিকে ঝাড়ি মেরে বলে, আর একবার যদি নড়ছো তাহলে এক ধাক্কা ড্রেনে ফেলে দেব। প্রমিতি চুপ হয়ে গেল, কারণ সে জানে নীরবের দ্বারা তাকে ড্রেনে ফেলে দেওয়া অসম্ভব কিছু না। প্রমিতি এক্সট্রা প্রোটেকশনের জন্য নিজের বাঁধা হাত দিয়ে হলেও নীরবের গলা জড়িয়ে ধরে যেন ফেলে দিতে না পারে। প্রমিতি এক ধ্যানে দেখতে লাগলো নীরবকে যত দেখছে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে তার। পাক্কা 1 মাস পর সচক্ষে দেখছে যে চোখের পিপাসা মিটাচ্ছে সে। আর নীরব তার দিকে তাকাচ্ছেও না একবারও। নীরব তাকে গাড়িতে বসে গাড়ি অনেক স্পিডে চালাতে লাগলো, খুবই রুটলি। এতে প্রমিতি ভয় পেয়ে চিল্লিয়ে বলল, নিজের মানুষ শখ জাগছে তো আমাকে নিয়ে মরতে হবে? নীরব গাড়ি ব্রেক মারে প্রচণ্ড জোরে। প্রমিতি ভয় ঢোক গেলে আর মনে মনে নিজেকে গালি দেয়, কেন চিল্লাতে গেল সে। নীরব বাস গালে বলে, কোথায় টাচ করছে? কি? ওই হারামজাদা কই টাচ করছে তোমার শরীরে সেটা বল, স্টুপিড। ও, প্রমিতি ভয়ে ভয়ে বলে, পেটে হাত দিয়েছিল ব্যাস। নীরব তার কামিজের ভেতর হাত ঢুকিয়ে নিজের হাত প্রমিতির পেটে রাখল। প্রমিতি সুরসুরি পেয়ে কেঁপে উঠে নীরবের হাত সরাতে ধরলে নীরব তার পেটে অনেক জোরে খামচি দেয়। প্রমিতি ব্যথা পেয়ে ও মাগো বলে ওঠে, এত জোরে কেউ খামচায়? রাক্ষস কোথাকার! চুপ, একদম চুপ। প্রমিতি কান্না করতে করতে ঠোঁট উল্টিয়ে বলে, আমার পেটে খামচালে কেন? নীরব কড়া গলায় বলে, আমি চাই না তোমার শরীরে কারো স্পর্শ থাকুক, তাই আমার চিহ্ন রেখে গেলাম। বলে প্রমিতির অনেক কাছে আসতে লাগলো। তাকে কাছে আসতে দেখে প্রমিতি ঢোক গেল, না জানি কি করে এই বজ্জাত পোলা আবার। নীরব প্রমিতির আরও কাছে এলো। প্রমিতি তার গরম নিঃশ্বাস পেল, লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। হুট করে সে প্রমিতির পিঠে হাত রাখলো, আর প্রমিতি লজ্জায় কুকড়ে যেতে লাগলো। নীরব জোর করে ড্রেসের চেইন লাগিয়ে দিয়ে বলে, এসব খারাপ চিন্তা মাথা থেকে সরলে গাড়ি থেকে বের হন, আপনাকে নিয়ে গাড়িতে বসে থাকার ইচ্ছা আমার বিন্দুমাত্র নেই। প্রমিতি নীরবের এমন কথা শুনে হা হয়ে গেল, সে গাড়ি থেকে বের হলো। এমা, এটা তো তার কলেজ গেট। নীরব প্রমিতির হাত খুলে দিয়ে সাথে ক্রস বেল্টটা গলায় ঝুলিয়ে দিয়ে বলে, যাও কলেজে যাও, ভালো করে পড়াশোনা করো। প্রমিতি দৌড়ি ভেতরে ঢুকে গেল, তার সম্পূর্ণ গা ভেজা গায়ে ক্লাসে বসলো।
আজকে হঠাৎ বৃষ্টি হয়, লেটে ক্লাস শুরু হয়েছে, আর যারা লেট করেছে তাদের পানিশমেন্ট দেয়নি।